নবজাতক কাব্যের ভূমিকায় রবীন্দ্রনাথ একবার লিখেছিলেন, আমার কাব্যের ঋতু পরিবর্তন ঘটেছে বারে বারে, প্রায় সেটা ঘটে নিজের অলক্ষ্যে, কালে কালে ফুলের ফসল বদল হয়ে থাকে, তখন মৌমাছির মধু যোগান নতুন পথ নেয়। কাব্যে এই যে হাওয়া বদল থেকে সৃষ্টি বদল, এ তো স্বাভাবিক। এমনই স্বাভাবিক যে এর কাজ হতে থাকে অন্য মনে, কবির এ সম্বন্ধে খেয়াল থাকে না। কাব্যের এই ঋতু বদলের কথা স্মরণ রেখে রবীন্দ্রনাথের কাব্যগুলিকে যদি বিশ্লেষণ করা যায়, তাহলে গদ্য কাব্য, ছন্দবদ্ধ কাব্য উভয় ক্ষেত্রে স্বচ্ছন্দ তিনি বিচরণ করেছিলেন। সাহিত্যের ইতিকথা চ্যানেলে সকল দর্শক ও শ্রোতাদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের বাংলা ভাষা ও সংস্কৃতি যে বইটি আছে, সেখানে তোমাদের সেমিস্টার 2-এ অন্তর্ভুক্ত করা হয়েছে আধুনিক বাংলা সাহিত্যের ধারা। এই আধুনিক বাংলা সাহিত্যের ধারায় কবিতা, গদ্য, নাটক, উপন্যাস প্রভৃতি আলোচনা করা হয়েছে। বাংলা কাব্য কবিতার ধারায় আমি পূর্বে একটি ভিডিও দিয়েছি, সেখানে বাংলা কাব্য কবিতার ধারার কবিগান থেকে শুরু করে রবীন্দ্রনাথের আগ পর্যন্ত কোন কোন কবিরা তাদের কাব্য রচনা করেছিলেন এবং কাব্য কবিতার ধারাটাকে আরও উন্নত করেছিলেন তা আলোচনা করেছি। আজকে এই বইটি থেকে আলোচনা করব সেই রবীন্দ্রনাথ নবজাতক কাব্যের ভূমিকায় রবীন্দ্রনাথ একবার লিখেছিলেন, আমার কাব্যের ঋতু পরিবর্তন ঘটেছে বারে বারে, প্রায় সেটা ঘটে নিজের অলক্ষ্যে, কালে কালে ফুলের ফসল বদল হয়ে থাকে, তখন মৌমাছির মধু যোগান নতুন পথ নেয়। কাব্যে এই যে হাওয়া বদল থেকে সৃষ্টি বদল, এ তো স্বাভাবিক। এমনই স্বাভাবিক যে এর কাজ হতে থাকে অন্য মনে, কবির এ সম্বন্ধে খেয়াল থাকে না। কাব্যের এই ঋতু বদলের কথা স্মরণ রেখে রবীন্দ্রনাথের কাব্যগুলিকে যদি বিশ্লেষণ করা যায়, তাহলে গদ্য কাব্য, ছন্দবদ্ধ কাব্য উভয় ক্ষেত্রে স্বচ্ছন্দ তিনি বিচরণ করেছিলেন। সৃষ্টি রচনাগুলিকে কয়েকটি পর্বে বিভক্ত করা যায়। সেই পর্বগুলি আমি একটি খাতায় আলাদা করেছি, এখান থেকেই নোট নিয়ে সেটি দেখাচ্ছি। রবীন্দ্রনাথ স্মরণ, শিশু, নৈবেদ্য ও উৎসর্গ। তেমনি গীতাঞ্জলি পর্বে তার রচনা গীতাঞ্জলি, গীতালি ও গীতিমাল্য। অন্যতম বলাকা পর্ব, সেটি ছিল বলাকা, পলাতকা, পুরবী ও মহুয়া। পুনশ্চ পর্ব, পুনশ্চ, শ্যামলী, শেষ সপ্তক, পত্রপুট। এবং অন্তিম পর্ব প্রান্তিক, সেজুতি, আকাশপতি ও আরোগ্য এবং জন্মদিনে। এখানে বলে রাখি, তার জীবিতকালে প্রকাশিত শেষ কাব্যগ্রন্থ ছিল জন্মদিনে, আর মৃত্যুর পর প্রকাশিত হয়েছিল শেষ লেখা। এই যে কয়েকটি পর্বে বিভক্ত করা হলো, প্রত্যেকটি পর্বে তিনি কি কি বিষয়ে আলোচনা করেছেন তা তোমাদের বইটি ফলো করো। কাব্য জগতে দেখো, তার পর্বগুলো হচ্ছে 8টি। এক হচ্ছে সূচনা পর্ব। এই পর্বের যে সমস্ত রচনাগুলি তিনি লিখেছিলেন, কবি কাহিনী, সন্ধ্যা সঙ্গীত, প্রভাত সঙ্গীত, ছবি ও গান, ভানু সিংহের পদাবলী ইত্যাদি। অন্যদিকে ছিল উন্মেষ পর্ব। এই পর্বের রচনা ছিল কড়ি ও কোমল, বনফুল, শৈশব সঙ্গীত। ঐশ্বর্য পর্ব, মানসী, সোনারতরী, চিত্তারা। কবির লেখা সেই প্রথম পর্বের রচনার মধ্যে ছিল বনফুল। 1282 থেকে 83 সালে জ্ঞানাঙ্কুর ও প্রতিবিম্ব পত্রিকায় প্রকাশিত হয়েছিল। কবি কাহিনী হচ্ছে ভগ্ন হৃদয়, ভানু সিংহের পদাবলী, বাল্মীকি প্রতিভা, যেটি ছিল তার গীতিনাট্য। তার এই স্বকীয় বিচ্ছুরণ ও প্রতিভার বিকাশ ক্রমশ লক্ষ্য করা গিয়েছিল সন্ধ্যা সঙ্গীত, প্রভাত সঙ্গীত, ছবি গান, করিকমল। সন্ধ্যা সঙ্গীত 1288, প্রভাত সঙ্গীত 1290, ছবি গান 1290, করিকমল 1293 ইত্যাদি যে কাব্যগ্রন্থ, সেই প্রভাত সঙ্গীত রচনার সময় পর্বে তিনি প্রকৃতির প্রসারতা ও মানব জীবনের বৈচিত্র্যের সঙ্গে কবির একটা যোগসূত্র স্থাপিত হয়েছিল। আর এর পূর্বে যিনি সূচনা পর্বে যেটি লিখেছিলেন, সেগুলি অন্যান্য কবিদের তিনি অনুসরণ করেছিলেন। তাই তিনি অনেক সময় বলেছিলেন যে এটি আসলে কপিবুকের খাতা, কিন্তু কপিবুকের কবিতা। কিন্তু পরবর্তীতে তার যখন প্রকৃতি এবং প্রসারতা আর মানব জীবনের সঙ্গে বৈচিত্র্যের একটা যোগসূত্র স্থাপিত হলো, তখন তার হৃদয় আবেগের সেই অস্পষ্টতা কেটে গেল। তখন তার কাব্যের ভাব, ভাষা, ছন্দ ক্রমশ সুন্দর থেকে সুন্দরতর হয়ে উঠেছিল। প্রভাত সঙ্গীতে সেই পরবর্তী কাব্য, ছবি ও গানের পর রবীন্দ্রনাথের বহু সনেটগুচ্ছ, চতুর্দশপদী কবিতা সমৃদ্ধ কড়ি ও কোমল প্রকাশিত হয়। তাতে দেখা যায় তার মর্ত মমতা, তার স্বদেশ প্রেম, তার বিশ্ব মানবতা, বিশ্ব প্রকৃতির প্রভাব ও প্রকাশ। অন্যদিকে মানসী 1297, সোনারতরী 1300 এই কাব্যগ্রন্থে তার বিশ্বাত্মবোধ, ছন্দভাষার আড়ষ্টতা থেকে মুক্তিতে ও সৌন্দর্য ব্যাকুলতা, নিসর্গ চেতনায় রোমান্টিক কল্পনার বিস্তারে তার কবি প্রতিভা যথার্থ উন্মেষ ঘটেছিল। চিত্রা কাব্যগ্রন্থে দেখা যায় তার মানবপ্রেম তথা মানবতাবোধ সৌন্দর্যকে সীমা অসীমে পরিব্যাপ্ত করে।
এবং চৈতালি কাব্যগ্রন্থে সেই প্রাচীন ভারতের ধ্যান গম্ভীর শান্ত আদর্শে কবি উদ্বুদ্ধ। এই কাব্যে সুখ দুঃখ মহত্ব কর্তব্যনিষ্ঠার পরিচয় আমরা পেয়ে থাকি। কল্পনা কাব্যে পাই সেই অতীত স্মৃতির এক অনুধ্যান। এখানে সেই অতীতমুখী কবিমন প্রাচীন ভারতের সৌন্দর্য স্মৃতিতেই বিভোর হয়ে উঠেছিল। প্রায় একই সময় তিনি রচনা করেছিলেন তার অপর কাব্যগ্রন্থগুলি কথা ও কাহিনী খনিকা। পৌরাণিক কি ইতিহাস, লৌকিক আখ্যায়িকা থেকে গৃহীত বিষয় নিয়ে লেখা কবিতা ও নাট্য কবিতা স্থান পেয়েছিল কথা ও কাহিনী এবং খনিকায়। সমাজ ও স্বভাব ধর্মের উপর মনুষ্যত্বের জয় ঘোষণার পাশাপাশি ত্যাগ যে কত মহনীয় হতে পারে তা কবিতাগুলিতে প্রকাশিত হয়েছিল। কণিকা কাব্যগ্রন্থে দেখা যায় তার আবেগ উচ্ছলতা সংযত হয়ে সাধারণ জীবনের চারপাশের ভাবকে রূপক বেছে নিয়ে নীতিনির্ভর ও দার্শনিকতা প্রধান অজস্র কবিতা রচিত হয়। নৈবেদ্য কাব্যগ্রন্থে পায় ঈশ্বরের প্রতি শান্ত ও সমাহিত এক ঐকান্তিক অনুরাগের ছবি। অথবা স্ত্রী বিয়োগের পটভূমিতে রচিত তার স্মরণ কাব্যে মৃত্যু রহস্য সম্বন্ধীয় বেশ কিছু কবিতা স্থান পেয়েছে। কখনো শিশু মনের খেয়ালি কল্পনা ও রহস্য উপলব্ধির প্রকাশ ঘটেছে তার শিশু কাব্যগ্রন্থে 1310 বঙ্গাব্দ। অসীমের প্রতি মিলিত হওয়ার এক ব্যাকুলতার প্রকাশ তার উৎসর্গ কবিতায় ধরা দিয়েছে। অন্যদিকে আধ্যাত্মিক উপলব্ধি যে বিচিত্র বর্ণসুষমায় উদ্ভাসিত তারই পরিণতি পরবর্তী গানের সংকলন গ্রন্থ গীতাঞ্জলি, গীতিমাল্য, গীতালিতে, যেখানে তার ভগবৎ প্রেম আরও স্নিগ্ধ, আরও গভীর, আরও তত্ত্বপ্রদান অপরূপ সৌন্দর্যে তা প্রকাশিত। সংস্কারমুক্ত যদি গতির বাণী নিয়ে এসেছিল যে কাব্যগ্রন্থ যদি বলতে হয় তাহলে তার বলাকা কাব্যগ্রন্থ উল্লেখযোগ্য। দিক পরিবর্তন সূচিত হয়েছে। পলাতকা কাব্যগ্রন্থে পেয়েছি সাধারণ মানুষের সুখ দুঃখের কাহিনী নির্ভর বাস্তবধর্মীর কবিতা, এক অজানা জগতের প্রতি এক আকর্ষণ। শিশু ভোলানাথ কাব্যে ধ্বনিত হয়েছে গতিবাদেরও সুর। এছাড়া পুনশ্চ, শেষ সপ্তক, পত্রপুট, শ্যামলী ইত্যাদি গদ্যছন্দের সৃষ্টি তা লক্ষ্য করা যায় এবং তার পরীক্ষাও ঘটেছে। জীবনের প্রান্ত সময় এসে তিনি লিখেছিলেন শেষ সপ্তক, প্রান্তিক, সেজতি, নবজাতক, আরোগ্য, জন্মদিনের প্রভৃতি তার সৃষ্টি। অষ্টাদশ অক্ষর অমিত্রা অক্ষর ছন্দে বিন্যস্ত তার ক্ষুদ্র কাব্য প্রান্তিক এক অপার রহস্যময় প্রতি কবির এক অভিযাত্রা, যুদ্ধভিত্তিক কবির অপরূপ বৈরাগ্যের ছবি ধরা পড়েছে। সেজতি কাব্যগ্রন্থে পেয়েছি সংস্কার মুক্তির কথা, আকাশ প্রদীপে কৈশোর স্মৃতির রোমন্থন, নবজাতকে তা আত্মঘাতী সভ্যতার বিভৎসতার প্রতি ধিক্কার। তার জীবিতকালে প্রকাশিত সেই সব কাব্যগ্রন্থ জন্মদিন আর কবি জীবনের সার্থকতা ও কৃতজ্ঞ চিত্তে পরম শ্রদ্ধায় স্মরণ করেছেন। এইটুকু হলো বাংলা কবিতার ইতিহাসে রবীন্দ্রনাথের ভূমিকা। কবিতার এখানে এই তোমাদের বইটিতে বাংলা কবিতায় রবীন্দ্রনাথের ভূমিকা যে বিস্তারিত পরপর লেখা আছে তার মেন পয়েন্ট দেখে তোমাদেরকে আলোচনা করলাম, যাতে আলোচনাটি অনেকটা সুগ্রাহী হয় এবং দৃষ্টি আকর্ষণ করে। যেহেতু তোমার এই বইটা অনেকে পড়তে একটু বিদঘুটে মনে হয়, তাই আমি একটু সহজ করে বিষয়টি বুঝিয়ে দিলাম। পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব রবীন্দ্রনাথের পরবর্তী কবিদের বাংলা কবিতার ধারায় তাদের বিশেষ ভূমিকা। अच्छी बात बोली, आपको अच्छी लगी तो ऐसे थोड़ा मार दीजिए हाथ, आप थोड़ा सा मार दीजिए। ठीक 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 की ना, ठीक ठीक ठीक।